নমস্কার। ওয়েস্ট বেঙ্গল ডান্স গ্রুপ ফেডারেশন এই বছর থেকে, এবং এই বছরটা বাছা হলো তার কারণ এটি উদয়শঙ্করের ১২৫তম জন্মদিনের বছর। কিন্তু ৮ই ডিসেম্বর 1900-এ জন্মেছিলেন, এটা 2025, তো ১২৫ বছর। আমাদের যে প্রয়াস সেটি হলো উদয়শঙ্করের সঙ্গে যারা কাজ করেছেন, বহুদিন সঙ্গে ছিলেন, তার নিকট আত্মীয় পরিচিতি যার আছে বহুদিন, শুধু নৃত্যকলা তা নয়, তা বাদ দিয়েও যা যা উনি করে গেছেন, তার সঙ্গে যারা সংযুক্ত আছেন সেই সব শিল্পীদের আমরা যোগাযোগ করার চেষ্টা করছি এবং তাদের কাছ থেকে শোনার চেষ্টা করছি তাদের যে অভিজ্ঞতা, তাদের যে শিক্ষা, তার কাছ থেকে। যেটা গোড়াতেই বললাম, শুধুমাত্র নাচের মধ্যে তার পরিধি নয়, তার অনেক বাইরে, তার বাইরেও মানুষ হিসেবে কীভাবে নিজেকে আরও তৈরি করতে হয় নাচের জন্য, সেই শিক্ষা তারা পেয়েছে। এটি আমাদের প্রথম প্রয়াস, হয়তো ভুল ত্রুটি থাকবে, কিন্তু তা সত্ত্বেও আমরা প্রয়োজন মনে করি, বিশেষ করে বর্তমান প্রজন্মের জন্য, যে যারা উদয়শঙ্করের নামটা হয়তো জানেন, কিন্তু তার কাজ বা কাজের পরিধি কী কী করেছেন সেই সম্বন্ধে হয়তো ততটা সম্যক জ্ঞান নেই। এবং তার ফলে যেটা হয়, তার নাম করে যে নৃত্য তারা পরিকল্পনা করেন এবং বলেন যে এটা বর্তমানের পরিপ্রেক্ষিতে তাকে আমরা অনুসরণ করে করছি, সেখানে অনেক খামতি থেকে যায়। সেই খামতিটা যাতে আর না থাকে, ভবিষ্যতের প্রজন্মের কাছে এটা ওয়েস্ট বেঙ্গল ডান্স গ্রুপের একটি ক্ষুদ্র প্রয়াস। আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করবেন, ভুল ত্রুটিগুলো নিজের গুণে মাপ করবেন, এটি আমাদের প্রার্থনা। নমস্কার। নমস্কার। বিশ্ববরেণ্য নৃত্যশিল্পী উদয়শঙ্করের ১২৫তম জন্মজয়ন্তী। তিনি ছিলেন আমাদের সৃজনশীল নৃত্যের পথিকৃৎ। তার জন্মদিনে তার সঙ্গে যারা খুব কাছে ছিলেন, তাকে খুব কাছ থেকে দেখেছেন, তার নৃত্যশৈলীতে অংশগ্রহণ করেছেন, তাদের কাছ থেকে আমরা তাদের অভিজ্ঞতা জানতে এখন এসেছি আজকে বিশ্ববরেণ্য নৃত্যশিল্পী শান্তি বসু এবং সুনন্দা বসুর বাড়িতে। শান্তিদা বলে বলি। শান্তিদাকে প্রশ্ন করি যে আপনি তো উদয়শঙ্করের সঙ্গে কাজ করেছেন, তো আপনার প্রথম দেখাটা কেমন হয়েছিল যেদিন প্রথম ওনার সাথে পরিচয় হলো? প্রথম দেখলাম, আমি ওনার মুখের দিকে তাকিয়ে কথা বলতে পারছি না। মানে এত একটা হাফ প্যান্ট, কালো হাফ প্যান্ট, স্যান্ডো গেঞ্জি পরে এসে দাঁড়ালো, আমি তার মুখের দিকে তাকাতে পারছি না। মানে একটা জ্যোতি, মানে সে ভুলবার না। ওই প্রথম আমার অভিজ্ঞতা উদয়শঙ্কর। এবার বলুন, দাদার কাছে ইন্টারভিউ দিতে গিয়েছিলেন, ওখানে আমার সামান্য ক্ষতির প্রস্তুতি চলছে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। ওরা তিনজনে মিলে, বলুন, শ্রীনিপেন, জয়শ্রী, জয়শ্রী, ব্রহ্ম আর আমি চারজন অডিশন দিয়েছিলাম। তার মধ্যে আমাকে আর শ্রীনিপেনকে, শ্রীনিপেন এই দুজনকে সিলেক্ট করেছি। যাই হোক, আমি তখন আমি রবীন্দ্রভারতী মানে একাডেমিতে ছিলাম আর কি। একাডেমি কমপ্লিট না করে আমি কোথাও কিছু করবো না বলে না করে এসেছি। পরে গিয়ে আসলে দাদার টাইমিংটা এমন ছিল যে একাডেমি
কাজ করে করে ওটা করা সম্ভব যায়। ছিল না। কিন্তু পরবর্তীকালে আমাকে উনি সুযোগ দিয়েছিলেন 4টে থেকে রাত্রি 8 অব্দি ওনার কাজ করার, সেইটা পরে করেছিলাম। তাহলে আর একাডেমিতে তখন আর অসুবিধে হয়নি? না, একাডেমি ক্লাস শেষ করে ওখানে শেষ যেতে করে হবে। ওখানে। ওখানে কারণ ওইটা কমপ্লিট করা আমার জন্য খুব দরকার ছিল আর কি। তখন তো ভাবতে পারিনি যে এরকমভাবে ইয়ে হবে। তো এইভাবে শুরু। তারপর রিহার্সাল গুলো কেমন করে হতো? সামান্য করে রিহার্সালের কথা বলুন। সামান্য করে রিহার্সাল 12টা মানে 12টা, 2টো মানে 2টো, এরকম আর কি। মাঝখানে একটা ব্রেক ছিল আধ ঘন্টা, 45 মিনিট, আর একটা ছিল আধ ঘন্টা টি ব্রেক। টি ব্রেক। এইভাবে আধ ঘন্টা ছিল তাই তো? তারপরে ব্রেক। এইভাবেই কাজ করেছি আর কি। তারপর রিহার্সালে কি হতো বলুন? মিউজিশিয়ানসরাও কি থাকতেন? আপনি মিউজিশিয়ান বলতে ওই তবলা তবলা, বাঁশি বোধহয়। এইসব থাকা। সে কিন্তু আসল মিউজিক তো করেছে রবিশঙ্কর পরে, ওদের ড্রামা তৈরি হওয়ার পরে। উদয় শঙ্কর মানে আমাদের দাদার সঙ্গে প্রথম কাজ শুরু যখন হয় তখন সে একটা অন্যরকম পরিবেশ। উদয় শঙ্কর কোনোদিন দেখিনি আগে, তাকে নাম শুনেছি। তো উনি যখন প্রথম একটা হাফ প্যান্ট আর সেন্ডু গেঞ্জি পরে এসে দাঁড়ালেন, ওনার মুখের দিকে তাকিয়ে কথা বলতে পারি, মানে এত তার জ্যোতি মনে হতো যে একটা অন্য পুরুষ এসে দাঁড়িয়েছে, মানে অদ্ভুত। রিহার্সালের কথা বলুন। আমাদের ওখানে 8 ঘন্টা না 7 ঘন্টা রিহার্সাল হতো। মাঝখানে একটা লাঞ্চ ব্রেক হতো, 1টা থেকে রাত্রি 8টা অব্দি আমাদের রিহার্সাল হতো। পরবর্তীকালে অফিসে অনেক চেঞ্জ হয়েছে, সকালবেলা হতো 11টা থেকে। আবার দাদাকে মুভমেন্টস দেখাতো দাদা movements রিহার্সালে কে না। নাচ করতো? রাঘবন দা তখন ব্যালে মাস্টার ছিলেন, পাপ্পু রাঘবন। উনি আমাদের মুভমেন্টস তোলাতেন, সামান্য গতি সমস্ত মুভমেন্টস উনি তুলিয়েছেন। দাদা দেখতেন, দাদা ওখানে বসে থাকতো। বসে থাকতেন। আমি শীতে স্নান ঢুকেছি, হাফ প্যান্ট, কালো হাফ প্যান্ট, শীতে বসতাম। ওদের এমনি করে বসতে দেখি, একদম শীতে, ভাবা যায় না ওই বয়সে। তাহলে কি সামান্য ক্ষতি দিয়ে আপনার আমার জীবনের শুরু। শুরু, এবং মানে পারফরমেন্সও কি সামান্য সামান্য ক্ষতি ক্ষতি দিয়েই শুরু? তাহলে সেইটার একটু বর্ণনা দিন, আমরা একটু শুনি। কোন হলে হয়েছিল? এটা হয়েছিল মহাজাতি সদন। নিয়মবাগ। নিয়মের হয়েছে পরে মহাজিৎ সব। পরে মহাজাতি সদন হয়েছে। রবীন্দ্রনাথ বলুন, রবীন্দ্রনাথ শতবর্ষ। রবীন্দ্রনাথের 100তম জন্মদিনের উপলক্ষে সামান্য বলে করেছিলেন উদয় শঙ্কর। সেইতে আমি অংশ নিয়েছিলাম, সেই থেকে আমার চলা শুরু। দাদার এক একটা আইটেমের কথা বলুন। ফায়ার ডান্স হুম। কি করে তৈরি করেছিলেন? ওখানে সেই রানী আগুন জ্বালিয়ে দিচ্ছে, ফায়ার ডান্স ছিল। সেই ফায়ার ডান্সটা কম্পোজিশন হয়েছে, রিহার্সালও হয়েছে। সেদিন আমাদের হোল নাইট রিহার্সাল হয়েছে, আমাদের ফুল রিহার্সাল কস্তুম স্টেজে স্টেজে মহাজাতি সদনে। সে উনি আর কিছুতেই পছন্দ। পছন্দ হচ্ছে না। এই প্রথমে যাওয়া পড়ে, তারপরে শেষে অনেক কিছু কাণ্ড করার পর খালি গায়ে হাতে 2টো রুমাল
নিয়ে কাজ করা হয়েছে। কিন্তু এটা নানা রকম ভাবে এক্সপেরিমেন্ট দাদা এটা করেছেন। এইটুকু উনি দেখতেন কোন জিনিসটা ভালো লাগছে, সেই অনুযায়ী উনি কস্টিউম সিলেকশন করতেন। তারপর দাদা বৌদির স্নানের সিনটা বলুন দাদা কি করে দেখাতেন। ও সে এক অপর ম্যাড্রাসে আমরা 1962-তে আমেরিকা যাব, সেখানে আমাদের কলকাতা থেকে ওল্ড ট্রুকে ম্যাড্রাস ওনার বাড়িতে নিয়ে গেল। ম্যাড্রাসে দাদার একটা বিরাট বাড়ি ছিল, সেই বাড়িতেই একটা বিরাট হল ছিল, সেখানে আমাদের রিহার্সাল। দাদা স্নানের সিনে দাদা বৌদিকে কিরম করে দেখিয়েছেন। সেটা একটা অদ্ভুত, যে আমরা সবাই বৌদি করছেন, জল থেকে উঠছে, ওঠার পর সেই শাড়ি ইয়ে করে তার যে লজ্জা, এত সুন্দর দাদা দেখালেন, আমরা সবাই মুগ্ধ হয়ে, কোনো মেয়ে হয়েছে করতে পারবে না, পারেও নি। বৌদিকে দেখিয়েছেন, বৌদিও সেই জিনিস, আমরা দাদাকে দেখলাম, বৌদিও সেই জিনিস আনতে পারে, অদ্ভুত। দাদা আরো কথা সামান্য করে আরো কথা বলুন কম্পোজিশন। সামান্য করে কম্পোজিশনে সবচেয়ে ইয়ে ছিল ওনার মূলগুলোকে উনি ভাঙতেন, ভেঙে ভেঙে কার কোনটা ভালো তার থেকে সেগুলো নোট করে কম্পোজিশন করেছেন। এইভাবে উনি কাজ করতেন। আর এই যে সামান্য ক্ষতি দিয়ে শুরু হলো, তারপরে আপনার ওনার সঙ্গে যাত্রাটা একটু আমাদের পুরোটা যদি বলেন। সামান্য ক্ষতি দিয়ে শুরু হলো, কিন্তু এই যাত্রাটা যে এইরকম হবে আমি ভাবতে পারিনি। প্রথমে ধরুন আমি গ্রুপে জয়েন করলাম, কাজ করে সব বিভিন্ন রকম ফোক ডান্স ওখানে করেছিলাম। তারপর আমরা ওই সামান্য ক্ষতি নিয়ে এতে আমেরিকা যাওয়ার কথা ছিল। সামান্য ক্ষতি আর 3 আইটেম, এই সালটা মনে পড়ে? 62 সেই সময় আর কি আমি কোথায় কোথায় গিয়েছিলেন বলুন। কানাডাতে গিয়েছিলেন, বিভিন্ন জায়গায়, সমস্ত ইউরোপ, মানে ইয়ে আমেরিকা চষে বেরিয়েছি, বড় বড় শহরে, শিকাগো, তারপরে ক্যালিফোর্নিয়া, বিভিন্ন জায়গায় আর কি আমরা অনুষ্ঠান করেছি। এবং শুধু একবার না, দুবার এই মন্ট্রিল হয়ে এইভাবে আমেরিকাটাকে। আচ্ছা, মানে একটাই যাত্রাতে দুবার না, আরেকবার গিয়েছিলেন ঘোড়াটা। আপনি আপনারা যখন গিয়েছিলেন কি করে গিয়েছিলেন বলুন। জাহাজে করে গিয়ে। ও একটা কথা কেন বলি, দাদা যে ওদের 8 মাস আরে ম্যাড্রাসে নিয়ে গিয়ে রেখেছিল, তার প্রধান কারণটা হচ্ছে যাতে সমস্ত আর্টিস্টরা তাদের পুরো টাইমটা দাদাকে দিতে পারে। কারণ কলকাতায় থাকলে আর আজকে বাড়ির এই অসুবিধে, কাল আজকে শরীর খারাপ, কাল আজকে অমুক হবে, সেই জন্য দাদা চাইছিলেন যাতে পুরো টাইমটা দাদা নিতে পারে। সেই জন্য দাদা সবাইকে নিয়ে 8 মাস আগে প্র্যাকটিস করিয়েছিলেন। তারপর ওরা জাহাজে শুরু করলো বম্বে থেকে জাহাজে শুরু করলাম। জাহাজে করে করে তারপরে ওরা কোথায় আমেরিকায় কোথায় গেল। না, ইংলিশ চ্যানেল পার হলাম, ইংলিশ চ্যানেল পার হয়ে লন্ডন গেলাম। লন্ডনে 7 দিনের মতন ছিলাম।
তারপরে আমরা ফ্লাই করলাম। আচ্ছা, আর এতদিন এই জাহাজে ইয়ে করে ট্রেনে এইভাবে পৌঁছেছি। ট্যুরটা আমেরিকাতে কতদিন করেছিলেন? 5 মাস। তারপরে ইউরোপে আসলেন। ইউরোপে ইউরোপে কোথায় কোথায় ছিলেন? ইউরোপে তোমার হল্যান্ড প্রথম আমরা অনুষ্ঠান করি। হল্যান্ড দিকে হয়তো পুরো ইউরোপটা আমরা ট্যুর করলাম, সেই একই অনুষ্ঠান। একই অনুষ্ঠান। আসলে কি হয়েছে, এখনকার সেই সময় উদয় শঙ্কর স্পন্সর করতে না ভদ্রলোক হুড়ক বলে, উনি ট্যুরটা করেন। ইম্প্রেশনে ছিল। উদয় শঙ্কর নিয়ে হোল আমেরিকাতে ট্যুর করিয়েছে। আর ইংল্যান্ডেও? ইংল্যান্ডেও না, না। ইংল্যান্ডে আমরা শো করি সব। তবে ইউরোপে যে শো করেছেন সেটা কে স্পন্সর করেছেন? সেটা তো অন্য সন্তোষের সঙ্গে গেছিলাম। ইউরোপে দাদার সঙ্গে যে গেলেন, ইউরোপে এই যে জার্মানি টার্মানি সমস্ত ঘুরেছিলেন? সেটা তো দাদার সঙ্গে গিয়েছিলাম, ইউরোপ ট্যুর করেছিলাম। আসলে কি হয়েছে, মানে এত জায়গায় ঘুরেছি, প্রত্যেকটা জায়গার নাম আমার অত মনে নেই। মানে সারা বিশ্ব বিশ্ব প্রায়। ভ্রমণ হয়েছে। 5 মাস ধরে ট্যুর তো, হ্যাঁ অনেকটা। তারপর ফিরে এসে আর যখন বিদেশে উনি থাকতেন আপনাদের সঙ্গে, তখন কিরকম আপনাদের অভিজ্ঞতা ওনার সংস্পর্শে বা দর্শকদের ওনার প্রতি? তখন আমি দুটো জিনিস বলবো। একটা হচ্ছে উদয় শঙ্করের সঙ্গে বিদেশ সফর, হুম, আর আমরা যখন পরবর্তীকালে গিয়েছি সেই বিদেশ সফর, ঠিক আছে। আকাশ পাতাল তফাৎ। উদয় শঙ্করের সঙ্গে যখন গিয়েছি সমস্ত দর্শক আমেরিকান, হয়তো ইন্ডিয়ান 2-3 জন। আর পরবর্তীকালে যখন গিয়েছি অন্য লোকের সঙ্গে, সন্তদা, সুচিতা দিয়েদের সঙ্গে গেছি, তখন সব বাঙালি দর্শক, হয়তো তাদের দু একজন বন্ধু বান্ধব আমেরিকান। আমেরিকান। এই তফাৎ হচ্ছে এটি, ওইটা হচ্ছে হাইলি প্রফেশনাল, আর এটা হচ্ছে নিজেদের মধ্যে ইয়ে করে করা। আর ওনার প্রতি দর্শকদের ওনার অনুষ্ঠান শেষ হওয়ার পর সব দাঁড়িয়ে যখন স্ট্যান্ডিং ওভেশন দিতেন সব দর্শকরা, ভাবা যায় না, পর্দা পড়তো আবার খুলতো। এইভাবে আর কি। ওনার প্রতি একটা রেসপেক্ট ছিল, মানে ডান্সার হিসেবে উদয় শঙ্করের একটা প্রচন্ড রেসপেক্ট ছিল। আমরা যখন আমেরিকায় গেলাম 68-এ, তখন অনেকে এসে দাদার কাছে এসে অ্যালবামে বা অটোগ্রাফ বুকে সাইন করাতো। দাদা আমাদের বলছে, দেখো দেখো কোন বছর থেকে আমার শো দেখে আসছে, মানে কত বছর তারা শো দেখেছে সে তার মধ্যে রেখে দিয়েছে। রেখে দিয়েছে। সব প্রতি বছরই ওনাকে দিয়ে সই হ্যাঁ। করিয়েছেন। আর আমরা ওরা তো যখন গিয়েছে তখন ফার্স্ট ইউরোপ ছিল, আমরা যখন গেছি তখন থার্ড ইউরোপ। প্রকৃতি আনন্দর সময় প্রকৃতি আনন্দ তো চন্দ্রালিকাটাকে নিয়ে করেছি ওনার মতন করে। আমি একটু বলি, হ্যাঁ, প্রকৃতি আনন্দতে দাদা, আপনি তো করেছেন হ্যাঁ। প্রকৃতি এই আনন্দ। জন্যই বলছি, আমি একটু বলি। নিশ্চয়। ওনার কম্পোজিশন প্রথম নববসন্তরা আমরা করেছি। দাদা মিউজিকটা চালিয়ে দিতেন, দিয়ে এক একজন করে বলতো, তুমি তুমি এটা নাচ করো, মানে নিজে নিজে কম্পোজ করে তুমি নাচ করো। তো আমরা এক একজন যেতাম, গিয়ে আমাদের মতো করে কম্পোজ করে ওটা নাচ করতাম। তারপরে কি করলেন, দাদা ওই মিউজিকটা চালিয়ে দিলেন, চালিয়ে দিয়ে বললেন, এবার তোমরা যে যা আমাকে দেখিয়েছো সেইটা করো। মানে এক একজন, সবাই একসঙ্গে করছি না, তখন যে যার কম্পোজিশন করে যাচ্ছি। তো সেরকম করে ওটা কম্পোজিশন হলো। তারপরে যেটা সবচেয়ে মজার কথা, আমি আমার মতন করে কম্পোজিশন করেছি,
কিন্তু দাদা যখন পারফেকশন করলেন তখন ওটা আমি বলতে পারবো না ওটা আমার মুভমেন্ট। দাদা এমন ভাবে পারফেকশন করলেন যে হাতটা এখানে দিয়েছো তুমি, এবার হাতটা এখানে দাও, তখন ঘাটটাকে তুমি এমনি করে রাখো, তখন শরীরটা তুমি ওই দিকে দাও। এই করে করে দাদা আমাদের কাছ থেকে এমন ভাবে বের করে নিয়ে আসতেন যে তখন আমরা কেউই বলতে পারবো না যে এটা আমাদের কম্পোজিশন। অন্য একটা চেহারা হয়ে যেত নাচটার। অসাধারণ। অসাধারণ, সত্যি অসাধারণ। আর তারপরে এক একটা মুভমেন্টস গ্রুপের মধ্যে করছি, হয়তো দাদার কারোরটা পছন্দ হয়েছে, দাদা তখন দেখালেন যে ও করছে, তোমরা দেখো। তো আমরা সবাই দেখলাম, বলে আমি এইটা চাই। দাদা বললেন না তুমি এটা পারফেকশন করো, ইয়ে করো, দাদা বলে আমি এইটা চাই, তোমাদের এইটা করতে হবে। তো আমরা তখন সেটাই করতাম। আবার আর একটা বলতেন যে আমি কি বলছি, কেন বলছি, মন দিয়ে শুনবে। আমরা তখন হয়তো অতটা বুঝতাম না, কিন্তু পরবর্তীকালে আমি যখন নাচ শেখাতে শুরু করেছি তখন আমি বুঝতে পেরেছি একটা মুভমেন্টস কোথা থেকে শুরু হয়ে কোথায় শেষ হয়, একটা মুভমেন্টসের মধ্যে কতগুলো ভাগ। আমরা আগে নাচ শিখেছি, আমরা জাস্ট কপি করেছি, এখন সবাই করে কপি করে, কিন্তু জানে না নাচের ওই মুভমেন্টসের মধ্যে কতগুলো ভাগ আছে। সেই ভাগগুলো আমাদের দাদা চোখ দিয়ে দিয়ে দেখিয়ে দিয়েছে। আমি নিজে শেখাতে গিয়ে, আমি তো খুব বাচ্চাদের শেখাতাম আগে, মানে কেজি থেকে আমি ক্লাস 5 অবধি শেখাতাম। আমি বাচ্চাদের ওরম করে করে শিখিয়েছি একটা মুভমেন্টসের মধ্যে কতগুলো ভাগ। ওরা প্রথমে মুভমেন্টসটা দেখালে তখন করে চিৎকার করতে পারবো না, তারপর যখন ভেঙে 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 করাতাম তখন ওরা অবাক হয়ে যেত। এইটা পুরোপুরি আমি দাদার কাছ থেকে শিখেছি। এটা কিন্তু আমাদের কলকাতা শহরে অনেক, মানে আমি বলবো টিচাররা পারবে না। আর তোমার এই মুভমেন্টসটা কেন হচ্ছে না, তুমি এটা করছো বলে ওটা হচ্ছে না, এটাও বলতে পারেন। তোমার এটা হচ্ছে না এই বলে দেবে, তুমি এটা করো, ওর মতন করে করো, কিন্তু তোমার কেন হচ্ছে না, সেই বিশ্লেষণটা। হ্যাঁ। তারা তো বলতেন, সবাই জানে উদয়শঙ্কর খুব ভালো ডান্সার, কিন্তু তোমরাই খালি দেখে যাচ্ছ যে উদয়শঙ্কর কত বড় ট্রেনার। এটা আমরা দাদার কাছ থেকে আর কি দেখেছি। আর প্রকৃতি ও আনন্দতে আপনি কি করতেন? আমি চুড়িয়ালা করতাম। আচ্ছা, ও চুড়িয়ালার একটা স্টেপ, ও সব তো দাদা নিজেই কম্পোজ করতে বলতেন, তারপর দাদা ঠিকঠাক করে দিতেন। ওর একটা ঢোকা স্টেপ ছিল, এই ঢোকা স্টেপটা দাদা এত পছন্দ করতেন, মানে এক একদিন দাদা এত মুগ্ধ হয়ে যেতেন ওই স্টেপটা দেখে, হয়তো ও ভালোও করেছে কিনা জানি না। দাদা বলছে দেখো দেখো শান্তি কিন্তু জমিতে নেই, জমিতে নেই, উঠছে উঠছে। ওই স্টেপটা থেকে এত খুশি হতেন। এমনকি যখন প্রকৃতানন্দ শুরু হতো দাদা হলে বসে থাকতেন, ওর ওই চুড়িয়ালা দেখে তবে দাদা মানে আসতেন মেকআপ করতে। আচ্ছা। আর উনি কি করতেন? হ্যাঁ, আনন্দ, বুদ্ধ, বুদ্ধ, সংক্রান্ত আনন্দ করতেন। শঙ্কর, আর দাদা করতেন বুদ্ধ, ওই যে ছবিটা, আশীর্বাদ, হ্যাঁ, ওই না ছবিটা। আসছে, হ্যাঁ। এ না না, কখনো করেনি তুই না। শঙ্কর দা করেছে, সাধন দা করেছে, দাদা কখনো আনন্দ না, শঙ্করদা করেছে, সাধন সাধন করেছে। করেছে, দাদা করে। আর আপনি কি স্ট্রে আইটেমসও করতেন? আর একটা দাদা একটা ইয়ে করেছেন, দাদা চন্ডালিকাটাতে, যেটা অনেকে দেখবে নাচ দেখবে অমুক করে মানে ইয়ে করবে, কিন্তু দাদার চন্ডালিকাতে দাদা মন্ত্র কি করে একটা মানুষকে ব্যাক করে নিয়ে আসছে, এই মন্ত্রের শক্তি, ওটা দাদার কম্পোজিশনের মধ্যে আছে, যেটা অন্য এই যে আমরা সাধারণ চন্ডালিকা দেখি আমরা কখনো দেখতে পাইনি, আগেও দেখতে পাইনি, পরেও সেটা নেই। মন্ত্রের যে শক্তি একটা লোককে নিয়ে আসছে, সেটা কেমন ভাবে দেখাতেন? মন্ত্র মুভমেন্টস, মন্ত্রকে আসে সেখানে এক্সপ্রেশন, যেরকম চন্ডালিকার এক্সপ্রেশন হতো সেরকম প্রকৃতির এক্সপ্রেশন হতো, সেরকম মায়েরও এক্সপ্রেশন হতো। আর তখন প্রকৃতি ভয় পাচ্ছে যে ওরকম ভাবে একটা মানুষকে নিয়ে আসছে, কারণ আসতে গেলে তো তার কষ্ট হচ্ছে, মন্ত্রের শক্তিতে সে আসছে, সেই কষ্টটা তো হচ্ছে, সেটা প্রকৃতি ওই আয়নায় দেখছে, দেখে প্রকৃতিরও কষ্ট হতো। আমাকে মারও যে লাস্টে আছে যে নারী, ওর প্রাণ বেরিয়ে যাচ্ছে মা, মুভমেন্টস এর মধ্যে রয়েছে যে করতে করতে মা যে কত,
হ্যাঁ, নারী যদি ছিঁড়ে যায় চাক, ওই মন্ত্রটা মা পড়বেই ও প্রকৃতি আনন্দকে আনতে গেলে। তখন প্রকৃতি তখন ভয় পাচ্ছে, কিন্তু মা তখন প্রকৃতির কষ্ট দেখে মা আনন্দকে আনবেই। তো সেই মুভমেন্টস আর সেই মানে সেই নাগিনী জাগলো জাগলো জাগলো, সে তো কত নাচ দেখেছে আগে, আমরাও করেছি, কিন্তু দাদার নাগিনী জাগলো জাগলো থেকে সবার গায়ে কাঁটা দেবে। সে আর তারপরে সাপ, সমস্ত কিছু এমন একটা কম্পোজিশন দাদা করতেন, করে যে প্রকৃতি আনন্দকে নিয়ে আসতেন। তারপরে দাদা ওইখানে রবীন্দ্রনাথের অনেক গান আছে, কিন্তু দাদা সেখানে অনেক গান বাদ দিয়ে দিয়েছিলেন, যে মন্ত্রের জোরে তো আনন্দ এসে গেছে, তখন দাদা গানগুলো রাখেনি, কারণ দরকার নেই তখন মন্ত্রের জোরে। এটা অদ্ভুত একটা কম্পোজিশন। এবার জানবো যে আমাদের কাছে একটা বিষয় আমরা শুনেছি সবসময় শঙ্করস্কোপ সম্বন্ধে, স্টেজ, স্ক্রিন সবকিছু নিয়ে, এটা শুরু কি করে হলো আর তারপরে কিভাবে করলেন আপনারা? আপনি তো একদম খুব কাছ থেকে পুরোটাই দেখেছেন এবং করেছেন। মানে আমি কি গুছিয়ে বলতে পারবো না। না না, আপনার যতটা মনে আছে, এবং মনে তো সবই আছে, হয়তো বলুন না আপনি। হয়তো না সবই আছে, হ্যাঁ। কিন্তু আমি গুছিয়ে গুছাতে হবে না, এমনি বলুন, এমনি বলুন, গল্পের মতো বলুন। শঙ্করস্কোপ কিভাবে শুরু হলো, মানে সেটাও কি জানেন? মানে উনি কি আপনাদের সঙ্গে আলোচনা করলেন বা এরম কিছু হলো? শঙ্করস্কোপটা খুব অদ্ভুত একটা ব্যাপার ছিল। এই স্ক্রিন আর লাইভ দুটো একসঙ্গে করে দিয়েছিল। কি অদ্ভুত ভাবে হয়েছিল, যারা দেখেছে তারা ভালো করে বলতে পারবে, কিন্তু আমার পক্ষে তো বলা সেইভাবে সম্ভব না। তবে একটা জিনিস, উনি জিনিসটাকে ভেঙেছিলেন মানে একটা নতুন সৃষ্টি যায়, যেটা বলে না, যে একটা নতুন সৃষ্টি হলো, ঠিক সেই জিনিসটা উনি করেছেন। বিশেষ করে মন্ত্রটা, ওদিকে মা মন্ত্রের তার যে না না, শঙ্করস্কোপের কথা বলুন। শঙ্কর ছবি তো আছে, হ্যাঁ, ওই যে স্টেজের থেকে কি করে লাইফে আসছে, লাইফে থেকে স্টেজে আসছে, ওইটা কথাগুলো বলুন। শঙ্করস্কোপের একটা ইয়ে ছিল, ওদিকে স্ক্রিনে চলছে, তারপরে লাইফে চলে আসছে। সেখানে একটা বিউটি কম্পিটিশন ছিল। হ্যাঁ, 6টি না 8টি মেয়ে ছিল। ওরা কি হতো, নাচতে নাচতে, লাস্ট সিনটা ছিল, নাচতে নাচতে স্ক্রিন থেকে বেরিয়ে আসতো। এটা একটা অদ্ভুত, কারণ চলছে স্ক্রিনটা, সব মেয়েরা নাচ করছে, ইয়ে করছে, হঠাৎ স্ক্রিন থেকে বেরিয়েছে, নাচ করছে। কি করে সম্ভব? সেটা সম্ভব করেছিলেন উনি। এত চিন্তাধারা এত অ্যাডভান্স ছিল, মানে তখনকার ইয়েতে কেউ শঙ্করস্কোপের এই টেকনিক্যাল ব্যাপারগুলো ধরতেই পারেনি। তারপরে লাইট, তাপস সেন যে কতবার এসে দেখে, আর সেটা সামান্য ক্ষতির সময়। সামান্য ক্ষতির সময় কতবার এসে দেখে গেছে, ধরতেই পারছে না লাইটটা কোথা থেকে আসে। আচ্ছা, উনি পুরো ডিজাইন করেছিলেন? হ্যাঁ, পুরো। আর সমস্ত লাইট তো ওনার নিজস্ব, মানে বলে না, আমাদের লাইট, প্রজেকশন বলুন, নিজস্ব। আমাদের সমস্ত লাইটের জন্যই রিহার্সাল কত হতো। দাদার এখানে যেন ফোকাস ইয়ে ঘুরে ঘুরে করে না, দাদার হচ্ছে লাইট স্ট্যান্ড থাকবে, লাইট হচ্ছে আর্টিস্টদের নিতে হবে, এই জন্যে আমাদের লাইটের জন্য আমাদের রিহার্সাল করা হতো। আর দাদার একটা পুরো কার্পেট মতন ছিল, কার্পেট, একটা কার্পেট মতন ছিল, সেখানে মার্কিং থাকতো। আর আমাদের শোয়ে সব জায়গায়, সারা আমেরিকা সব জায়গায় তো ওই কার্পেটটা আমাদের যেত, ওই স্টেজের উপরে ওই কার্পেটটা পেতে দেওয়া হতো। পেতে পরেই মার্কিংটা ঠিক থেকে মার্কিংটা ঠিক থেকে যেত, লাইট আমাদের নিতে কোনো অসুবিধা হতো না। আচ্ছা। আচ্ছা, ওই যে স্ক্রিন থেকে হঠাৎ করে স্টেজে এসে গেল, ওইটা হয়েছিল কিভাবে, সম্ভব কিভাবে হয়েছিল? সেটা সম্ভব। ওই অত বড় পর্দা আলি ফালি করে
8টি মেয়ে বেরিয়ে আসতো, আচ্ছা প্রত্যেকটা স্টাফ ছিল। আচ্ছা মাঝখানে এগিয়ে দেখি চলছে চলছে, অফ হতো, ওরা বেরিয়ে আসে, এত চোখের নিমেষে ওটা হতো, কেউ ধরতে পারতো না। কেউ ধরতে পারতো না, বুঝতেই পারতো না। মানে টাইমিংটা মানে একদম অ্যাকিউরেট হতে হবে। আচ্ছা। এটা করতেন কারা, মানে এই যে আলোটা বন্ধ হলো? সব দাদা নিজস্ব, অত লাইট তখন কলকাতায় এত লাইট আসে সেই সময়, ওনার সমস্ত নিজস্ব ছিল। আর দাদার ওখানে আর একটা বলি, লাইট করতো মিউজিশিয়ানরা। আচ্ছা হ্যাঁ, কারণ মিউজিশিয়ানরা জানে কোন জায়গায় কি হবে, হ্যাঁ, সেটা মিউজিশিয়ানরা ডিমার চালাতো। কোনো কোনো লাইটম্যান কিছু নাই, যেসব মিউজিশিয়ানরা বাজিয়েছে তারাই লাইট হ্যান্ডেল করতো। আর এই যে শঙ্করস্কোপে কি আলাদা করে ভিডিও মানে রেকর্ডিং করা হয়েছিল কিছু দৃশ্য? আচ্ছা আসলে কি ওই দৃশ্যটা রেকর্ডিং হয়েছে তো, তারপরে লাইভে এসে গেছে। আচ্ছা আচ্ছা, চলছে চলছে, অফ। লাইভে তখন দেখা আসলে কি এটাকে কিভাবে আসতো স্টেজে, সেটাই। এই পর্দা এখান থেকে বেরিয়ে আসতো, আচ্ছা 8টা সিঁড়ি থাকতো, 8টা সিঁড়িতে স্টেপ দিয়ে তারপরে সে স্টেজে নাচতো। আচ্ছা মানে সমস্ত কি বলবো, আবার একটা চোরের চোরের ধরাটা, ওটা কথাটা বলুন, ওই দাদা করেছে, মানে ম্যাজিকের মতো। ম্যাজিকই ছিল অ্যাকচুয়ালি। ম্যাজিক। লেডি অ্যান্ড দ্য থিপ বলে একটা আইটেম ছিল। আচ্ছা আচ্ছা, গল্পের মধ্যে শুনতে পেলাম যে কার্তিকেয় হতো শঙ্করস্কোপে, সেটা কিভাবে হতো একটু বলবেন? শঙ্করস্কোপে কার্তিকটা কিরকম হতো, স্ক্রিনে দাদা ফিল্মটা প্রজেক্টরে ওই কার্তিকেও হতো, আর পেছনের স্টেজে ডিম লাইট, তাতে আমরা ছেলেমেয়েরা পুরো নাচটা করতাম। আচ্ছা এটা একটা অদ্ভুত। আর দাদা একটা স্ক্রিনে হতো, আচ্ছা আর ওরা ছেলেমেয়েরা করতো নেট নেট একটা ছিল গজ, হ্যাঁ গজ নেটের পেছনে। একটা নেটের পেছনে আপনারা নাচতেন, মানে আপনাদেরও সরাসরি দেখা যেত? না, ওই সিলেটের মতন না, একদম স্বপ্নের Silver মতন ছিল। সিনটা ছিল। ওই সিনটা খুব ভালো ছিল। কতজন করতেন আপনারা? আমরা ধরুন 12 জন, 10-12 জন তো ছিলাম আচ্ছা লাইভে। আচ্ছা। আর মানে উদয় শঙ্করের সঙ্গে যেহেতু এতদিন ছিলেন, ওনার আপনি ওর কার্তিক নাচের কথা জিজ্ঞেস করেন, হ্যাঁ। বলেন। হ্যাঁ, হ্যাঁ আপনার কার্তিক নাচের কথাটা বলুন। হ্যাঁ, মানে কার্তিকেয় নাচ নাচ নিয়ে তো ওনার খুব ভালো লাগতো আপনাকে, সেইটার জন্য কি হয়েছিল একটু যদি আমাদের বলেন। আমাদের আমেরিকাতে ট্যুরে দুটো সোলো নাচ হতো, একটা দাদা ইন্দ্র করতেন আর কার্তিকে ও করতো। কার্তিকটা আমাদের দাদা সবাইকেই তুলেছিলেন, কিন্তু আমরা তো দেখতাম যে দাদার চোখ একজনের দিকেই রয়েছে, আমরা পেছনে রয়েছি। তো ওকেই তারপর সিলেক্ট করা হলো। তারপর দাদার যেনকে মানে ফাইনাল রিহার্সাল হবে, আমাদের কস্টিউম রিহার্সাল হতো, তো দাদার কস্টিউম পরে ও নাচটা করেছিল। হ্যাঁ, দাদার ওটা কস্টিউম বলে পরে, হ্যাঁ দাদা কস্টিউম রিহার্সালের দিন এটা বোধহয় ইন্দ্রপুর স্টুডিওতে হয়েছিল। আমি ক্রাউনটা নিয়ে দাদাকে দিলাম, দাদা আমাকে হাতে ক্রাউনটা পরিয়ে দিলেন নিচে। এটা একটা আমার জীবনের একটা স্মরণ। আর দাদা কি বলেছিলেন? দাদা বললেন, শান্তি, আমার গুরু আমাকে এই রাস্তা শিখিয়েছিল, এটা আমি তোমাকে দিয়ে গেলাম। মানে এটা একটা বিরাট প্রাপ্তি আমার জন্য। আর একটা হয়েছিল, অনেকে জিজ্ঞেস করে আপনি কি কি পুরস্কার পেয়েছেন, বলে আমার কি পুরস্কার পেয়েছে আমার কিচ্ছু এসে যায় না। আমি দাদার কস্টিউম পরে কার্তিকেও দাদার সামনে বসে নেচেছি, আর কি পুরস্কার চাই? ও বলছে আমার আর কোনো পুরস্কার চাই না। তো আমেরিকার ট্যুরে সবটাতেই ও মানে সব জায়গাতেও কার্তিকটা হয়েছে, দাদাও ইন্দ্র করেছিলেন। আমরা তো একদম গিলতাম, দাদার ইন্দ্র যখন হবে সব সাইডে চলে আসতাম।
আর দাদাও মিচকি মিচকি হাসতেন, বুঝতে পারছেন আমরা পাশে দাঁড়িয়ে সবাই দেখছি। আর এই দাদার এই শোয়ের সময় এক একটা নাচের এক একটা হেয়ার ড্রেস, এক একটা কস্টিউম তো থাকতোই, হেয়ার ড্রেসও একটা, সে যে আমরা কি করে সব চেঞ্জ করতাম আমরা, মানে 3 মিনিটের মধ্যে একটা চেঞ্জ করে চলে যেতে হতো। যখন স্টেজ রিহার্সাল হতো, কারো যদি কেউ লেট করতো, বেরোতে আসতে পারেনি, ও কেন ওর পারলো না সেইটা দেখে টেলারকে দিয়ে সেটা ঠিক করে দিতে। আর একবার একটা মজার কথা বলি, জানা তোর মনে আছে আমরা মারিয়াটা করছি, মারিয়াটা করতে করতে আমার চুলটা খুলে গেল, আমার চুলটা তো আরো ভালো ছিল, চুলটা খুলে গেছে। তো দাদা তখন বললেন সবাই চুল খোলো, তো সবাই চুল খোলা হলো, ব্যাস দাদা তখন বললেন সবাই নাচে চুল খোলা হবে। এরা কি রেগে যেত, কারণ নাচটার পরে না চুলে এমন জট পড়ে যেত, তারপরে নাচতে আবার সেরকম আর একটা হেয়ার স্টাইল করতে হতো, খুব অসুবিধা হলো। কেন তুই চুলটা ঠিক করে বেঁধে রাখিস, মানে যেটা ভালো লাগবে সেটা তারা তক্ষুনি পিক আপ করে নেবে। আর এই যে নৃত্য ধারাটা, এইটার সঙ্গে তো আপনি এত বছর ধরে ছিলেন, তো এই নৃত্য ধারাটা সম্বন্ধে যদি একটু বলেন। মানে আমরা তো শুধু কিছু মুভমেন্ট হয়তো ফলো করে করি, ওনারই সৃষ্ট কিছু নৃত্য ভঙ্গিমা, কিন্তু যদি বলেন। দাদা যখন নাচ শুরু করলেন তখন তো উনি নাচ শেখেননি, তো উনি মূর্তি দেখে, স্কাল্পচার দেখে, এইসব দেখে বা দৈনন্দিন হাঁটা চলা কথা মানে কাজকর্ম দেখে দাদা এক একটা করে মুভমেন্টস তৈরি করেছিলেন। এর মধ্যে অনেক কিছুই আছে, যেমন আমরা দেখেছি দাদার একটা ধান কাটার মুভমেন্টস আছে, যে এরম করে নিয়ে এরম করে ধান কাটা, সেটা কোথার থেকে দাদা করলেন, তারপরে এরম করে নিয়ে বালির বস্তা তোলা দেখে দাদা এই মুভমেন্টসটা তৈরি করেছেন। তারপরে এরকম করে তুলে বালি এরকম করে ছুড়ে দেয়, মাল বস্তা টস্তা নিয়ে এমনি করে লরিতে তুলে দেয় না, হ্যাঁ লরিতে এরকম নিজে নিয়ে এমনি করে নিয়ে ছুড়ে আনে না, এটা নিয়ে দাদা মুভমেন্টস তৈরি করেছেন। দাদা এইরকম করে করে সমস্ত মুভমেন্টস তৈরি করেছেন। আর দাদা স্টাইলে আর একটা কথা হচ্ছে, দাদা আমাদের সবসময় বলতেন, সবসময় মনে রেখো তোমার নাচ দেখতে এসছে যে লাস্ট রোতে বসেছে, সে সবচেয়ে কষ্ট করে টিকিট কেটে এসছে। সামনের লোকেদের তো অনেক পয়সা আছে, তারা সব দামি দামি টিকিট কেটে বসেছে, তোমাকে নাচ করতে হবে ওই লাস্ট রোতে যারা বসে আছে তাদের জন্য। সেই জন্য তোমার মুভমেন্টসও সেরকম বড় হবে, তোমার এক্সপ্রেশনও সেরকম হবে। আর এক্সপ্রেশন তো অত দূর অব্দি যাবে না, সেই জন্য তোমার বডি এক্সপ্রেশন করতে হবে, বডি ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ বডি এক্সপ্রেশন দিয়ে বডি তুমি ও যাতে ধরতে পারে যেটা কি হচ্ছে। এটাই হচ্ছে উদয়শঙ্কর স্টাইলের একটা, এটাই হচ্ছে মানে উদয়শঙ্কর স্টাইল, শেষ পর্যন্ত যাতে লোকে দেখতে পায় সেইভাবে movements তৈরি। আর দাদা মুদ্রা একদম পছন্দ করতেন না, কারণ মুদ্রা তো হচ্ছে যেরকম শিক্ষিত লোকেরা বড় বড় শব্দ, কঠিন কঠিন শব্দ বুঝতে পারে, মুদ্রা হচ্ছে যারা নাচ শিখেছে তারা বুঝতে পারবে। দাদা ডেকোরেশন হিসেবে দাদা হাতের মুদ্রা করতেন, কিন্তু যেরকম ক্লাসিক্যালি যেরকম মুদ্রা ব্যবহার হয় সেরকম দাদা করতেন। বডি এক্সপ্রেশন দিয়ে মানে নাচের মধ্যে দিয়ে প্রকাশ করা, সে মুদ্রা নয়। না, না মুদ্রা না, হাতের এমনি ডেকোরেশন হিসেবে দাদা এরকম করতেন, এরকম মুদ্রাটাকে আপনি ডেকোরেশন হিসেবে। আর এই উদয়শঙ্কর নৃত্যধারার চর্চাটা আমরা বা বর্তমান সমাজে যারা নৃত্যশিল্পী তারা যদি চান চর্চা করতে, কিভাবে করবেন? সেটা হচ্ছে না, এই ওর কাছ থেকে সব শোনা। দাদা আগে বলতেন যে তোমার শরীরটাকে তৈরি করতে হবে, আগে দাঁড়াতে কি করে হবে সেটাই জানতে হবে। নাচতে গেলে কিভাবে দাঁড়াতে হবে, তুমি যদি দাঁড়াতে ঠিক মতো না পারো তুমি মুভমেন্টস করবে কি করে? সেই জন্য তোমাকে দাঁড়াতে ঠিক করতে হবে। দাঁড়ানোর থেকে দাদা আস্তে আস্তে তারপরে হাঁটা কত রকমের হাঁটা দাদা দেখিয়েছেন। তারপরে ওখানে তুমি দেখবে আমাদের নাচের মধ্যে, ধরো ভারতনাট্যমের মধ্যে, কত্থকের মধ্যে বা কথাকলির মধ্যে ডিফারেন্ট হাঁটা রয়েছে, দাদার নাচেও দাদা সেই সব হাঁটা ব্যবহার করেননি। কিন্তু দাদা আপনি বলুন বৌদি, ও বলেছে ওর কাছে শোনা, আমি তো তখন ছিলাম না, সামান্য হইতে বৌদি ঢুকতেন একটা কুচিটাকে এরকম করে পা দিয়ে দিয়ে নসে, এটা হচ্ছে একটা দাম্ভিকতার ইয়ে যে আমি, হ্যাঁ মানে রানী
এটা দাদার তৈরি করা, এটা কিন্তু আমাদের ক্লাসিক্যাল নাচের মধ্যে বা এমনি সাধারণ নেই। তারপরে যারা মধ্যবিত্ত তাদের হাঁটা, যারা প্রজা, যারা আরো গরিব মানুষ, তারা সোজা হয়ে দাঁড়াবে না, নিচু হয়ে সবসময় হাঁটবে। এরকম কত রকমের হাঁটা দাদা তৈরি করেছে। হ্যাঁ, সেই তুই তো বলছো। আপনি মনে করে আপনার কাছ থেকে তো শোনাই গেল। না না, ঠিক আছে। আহ, আমরা কি বসে বসে কার্তিকেয়র যে কোনো একটা কোনো মুভমেন্ট দেখতে পারি? বসে কিছু আবার বেশি স্ট্রেস দিতে হবে না, বসে কর। না না না, ও নিজে মুখে বলবে। একটা ইয়ে আছে, কার্তিকের গল্পটা বলুন। কার্তিকের গল্পটা হচ্ছে আমি বলে যাই, তারকা দমন করতে যায়, রাক্ষসকে ওনাকে দেখা যাচ্ছে। না না, কথাটা শুনেনি। মারতে যাচ্ছে, মারতে যাওয়ার আগে কার্তিকেও মাকে স্মরণ করছে, বাবাকে স্মরণ করছে, এই করে ইন্দ্রকে স্মরণ টরণ করে উনি যাচ্ছেন যুদ্ধে, চ্যালেঞ্জ জানাতে। চ্যালেঞ্জ করেছে কিন্তু যুদ্ধটা দেখা। যুদ্ধটা দেখায়নি। মানে এই নমস্কার করে ওটা এই মাকে স্মরণ করছে, বাবাকে স্মরণ করছে, কার্তিক ইন্দ্রকে ইন্দ্রকে চ্যালেঞ্জ করছে যুদ্ধ। তারপরে তারপরে এটা করো। যে কার্তিকেও চ্যালেঞ্জ করছে তারকার অসুরকে বধ করবে, কিন্তু পথটা দেখায়নি, খালি চ্যালেঞ্জ করছে সেইটুকু দেখেছি। যুদ্ধে চ্যালেঞ্জ করছে ইয়েকে, তারকা হ্যাঁ? তারকাকে তারকাকে চ্যালেঞ্জ করছে, এই আর কি। অসাধারণ। মানে এটা গল্পটা খুব ছোট্ট গল্প, হুম, যে দাদাকে এই নাচটা শিখিয়েছিলেন দাদার গুরু। শঙ্কর নাম বলছে। কিন্তু তারপরে বলুন, হ্যাঁ, তারপর দাদা এটাকে কি করেছিলেন, দাদাকে মুভমেন্টস দেখে 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 করেছে, কিন্তু সিলেক্ট করে নাচটা তৈরি করেছেন দাদা নিজে। মানে ওনার গুরু সমস্ত মুভমেন্ট দেখিয়েছে, তুমি বেছে নাও, তো উনি উদয় শঙ্কর বেছে নিয়েছে, নিয়েই নাচটা তৈরি করেছে। এটা দাদা নিজে বলেছিলেন। আপনাকে অনেক মানে প্রণাম, শতকোটি প্রণাম যে না, এই আপনি বলা যাবে না। এত মানে শারীরিক অসুস্থতার মধ্যেও আমাদেরকে এত সুন্দর করে আমরা যেন দেখতে পেলাম সেই সময়টা, তো ভালো লাগলো। না, দাদাকে তো নিশ্চয়ই প্রণাম, এবং আপনাকেও মানে নমস্কার। প্রণাম, এবং আপনাকেও ধন্যবাদ যে দাদাকে মনে করিয়ে দেওয়ার জন্য। আর আপনি এত সুন্দর করে বললেন যে উদয়শঙ্কর স্টাইলটা কি, সেটা এত সুন্দর করে বললেন যে একদম মানে সাধারণ কাজের থেকে উনি নানান রকম মুভমেন্ট ক্রিয়েট করেছেন, এবং সেগুলো মানে এত সুন্দর করে বোঝালেন। আপনাদের তো ধন্যবাদ দেব না, আপনাদের শুধু প্রণামই করতে পারি আমরা। আপনাদের কথা শুনে আমাদের চোখে সকলের জল, এর থেকে বড় কি পাওয়া হতে পারে?